স্বাধীনতা সংগ্রামে সমুদ্র উপকূলবর্তী রামনগরের চন্দরপুর জমিদার বাড়ি ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল সেই বাড়ি। দীঘা, পূর্ব মেদিনীপুর। 1942 সাল। স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে। স্বদেশী আন্দোলনের জমাট বেঁধেছে অবিভক্ত পূর্ব মেদিনীপুরের মাটিতেই। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাঁটি। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সাথে। চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়িতে আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে। জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করেছিলেন এই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা। তৎকালীন সংগ্রামী নেতা বলাই দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটে নেতা। মূলত তারই প্রতিনিধিত্বেই স্বদেশী আন্দোলন এক নতুন প্রাণ পায় মেদিনীপুরের রামনগরের বুকে। তিনি তৎকালীন রামনগর এর এক জনপ্রিয় নেতাও ছিলেন। কাঁথি ও রামনগর এলাকার স্বাধীনতা সংগ্রামের গোপন আখড়া করতেন চন্দনপুরের বাড়ির জমিদার বাড়ির গোপন ডেরায়। সেই আখড়ায় আসতেন বিভিন্ন প্রান্তের লোক। চন্দনপুরের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আসতেন পুলিন রায়চৌধুরী, যামিনী পাহাড়ি, বিজয় মণ্ডল, খগেন্দ্র রানা। এমনকি কাঁথি থেকে জমিদার বাড়ির আখড়ায় আসতেন প্রমোদ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর মাল, সুধীর দাস প্রমুখ। জমিদার বাড়ির গোপন ডেরায় ও পোড়ো মন্দিরে চলত গোপন মিটিং ও লাঠি খেলার প্রশিক্ষণও দেওয়া হতো। আপনার নাম? আমার নাম সুব্রত চৌধুরী। চন্দনপুর জমিদার বাড়ি দীর্ঘদিনে যেখানে ইংরেজরা এই বাড়ি তুলে দিয়েছে, ইতিহাসকে যদি একটু বলেন। তো দীর্ঘদিনের 1942 সালের আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে কতিপয় কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতেই আগুন লাগিয়েছিল। সেই সময় আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দাদু, আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল, উড়িষ্যায় পালিয়ে গেছিলেন। আর দীর্ঘদিন ওখানেই ছিলেন। তারপর এখানকার লোকেরা তাকে খবর দিয়ে যে তারা চলে গেছে, তখন ওনারা এসেছিলেন। এই হচ্ছে ব্যাপার। দাদু হচ্ছেন পুলিন বিহারী চৌধুরী আর ভূধর বিহারী চৌধুরী। পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দুজনই জমিদার। তার বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন, বয়স এই 94+, 95 হতে যায় আর 2 মাস পরে। তো বর্তমানে বাবা এইসব লক্ষণ করছেন, তদবির করছেন না। ভূধর বিহারী চৌধুরী সন্তান। বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন পড়েছিল এই ভাঙাচোরা অবস্থায়, পোড়া বাড়ি, অনেক চিহ্ন সব লোপাট হয়ে কিছুই নেই। সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ্য করতো, তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত, হেরিটেজ ইয়েতে। কিন্তু যাই হোক, এখন কিছুটা আমরা রেখেছি, যার স্মৃতি হিসাবে পোড়া চিহ্নটা এখনও কিছুটা আছে। তো আপনি দেখতে পারেন এগুলো মোটামুটি, আর বাকিগুলো সব শেষ। চন্দনপুরের ঐতিহ্য বলা যায়, যেখানে ইংরেজরা এখানে আক্রমণ করেছিল, ইংরেজরা চৌধুরী বাড়ি পুড়িয়ে দিয়েছিল, কি বলবেন? না, এটা তো তখন আমাদের তো জন্ম হয়নি। যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে 1942 সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া। যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, যার নিদর্শন এখন হয়তো নেই। বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আশয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন। এবং বর্তমান আর্থিক সঙ্গতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন, সবাই আস্তে আস্তে করে দুর্বল। যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম ততটা নেই। যেমন এই জগন্নাথ মন্দির দেখছেন, এই জগন্নাথ মন্দির খুব ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল,
এই চৌধুরী ফ্যামিলির সবার একটা উদ্যোগে এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় আমাদের মৃগদার পার্থ রায় তারও আর্থিক সহযোগিতা এই মন্দিরের প্রতি যথেষ্ট আছে এবং সেইভাবেই এখন চলে আসছে। এখন গভর্নমেন্টের তরফ থেকে বা হেরিটেজের তরফ থেকে যদি কিছু পূর্বে যদি কিছু একটা পাওয়া যেত তাহলে এই প্রতিষ্ঠানগুলো বা এই গৃহ বলুন, মন্দির বলুন বা এই দুর্গা মণ্ডপ বলুন, তাহলে কিছুটা হয়তো সংস্কার করা যেত বা কিছুটা পরিবর্তন ঘটানো যেত। এখন স্বাভাবিক কারণে আর্থিক সঙ্গতির দিক থেকে সবাই খুব দুর্বল, তাই যতটা সম্ভব তার মধ্য থেকে এই ঐতিহ্যকে সুন্দর করে বজায় রাখার জন্য চেষ্টা করছি। এবং এখন আমাদের পূর্বতন বলতে বর্ষিয়ান বলতে আমার দাদু রজত বরণ চৌধুরী, রোহিণী রঞ্জন চৌধুরী, তিনি তো এখানে আর থাকেন না, তিনি তো এখান থেকে তিনি শিফট হয়ে কলকাতায় চলে গেছেন। এখন আমাদের কাছে একমাত্র বর্ষিয়ান বলুন, তৎকালীন তথ্য জানার বা তৎকালীন সমস্ত দৃশ্য তার চোখের সামনে যেটা ভেসে উঠেছিল, তিনি একমাত্র আছেন রজত বরণ চৌধুরী। তিনিও অসুস্থ, খুবই অসুস্থ, হাঁটাচলা তেমন করতে পারেন না, বয়সও প্রায় 90 পার হয়ে গেছে। এই আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চৌধুরী, আমি চৌধুরী পরিবারের একজন সদস্য। আপনার নাম? নান্দরাজ বরণ চৌধুরী। যেখানে ইংরেজরা আপনাদের এই জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, জোরে বলুন। আপনাদের বাড়ি ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল, হ্যাঁ। কোন সময় কি ঘটনা ঘটেছিল তখন? 1942 সালে কি ঘটনা ঘটেছিল? সারা মেদিনীপুরে আগুন লাগিয়ে দিয়েছিল, গোটা মেদিনীপুর পড়ে দিয়েছিল। আমার ঘরেও পড়ে গেছে সেই সময়। তখন বিপ্লবীর আন্দোলন এখানকার ঘাটি ছিল, বিপ্লবীরা এখানে মিটিং মিছিল করতো। কারা করতো মিটিং মিছিল? কারা করতো মিছিল? মিটিং মিছিল এখানে কারা করতো? আসতো কারা? যারা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন যারা যোগ কারা কারা ছিলেন রামনগরে? বিহারী বাবু আরো দু একটা নাম বানিয়েছে, বেশি নাম বানিয়েছে। হ্যাঁ, বলুন। 5 নবীন দাস মহাপাত্র, তারপরে মির্জাপুরের হেমন্ত জনক, নামগুলো অনেক ভুলে যাচ্ছে। সুজিত দাস, ঈশ্বর মাল, আরো বলতে আরো মানে আসছেন না। আপনার এখানে স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? এখানে পুলিন বেড়ে চলছে আপনার কে হয়? দেখাবাবু, কিন্তু পশ্চিম রামনগরের সহ অধিনায়ক বলে বাবু, পূর্ব রামনগরের ওই সর্বাধিনায়ক, এমনি পশ্চিম রামনগরের ওই সহ অধিনায়ক দেখাবাবু, পুলিন বেড়ে চলছে। যেদিনকে আগুন লাগানো হলো কি ঘটেছিল তখন? কি হলো? যেদিনকে আগুন লাগানো হলো ঘরে, আমরা সব পালিয়ে গেছিলাম পালিয়ে গেছিল। উড়িষ্যায়, বগুড়ায় চলে গেছিলাম। সে আগুন লাগানো ঘটনা আমি জানবো, আগে থেকে সন্ধান মানে সংবাদ দিচ্ছে, আমরা রাত্রে পালিয়ে গেছি। আর আগুনের ঘটনা, আগুন কীরকম লাগলো কী ব্যাপার সেটা আমি দেখিনি। আর চন্দনপুরে কোথায় কোথায় লাগিয়েছিল? গোটা গ্রাম লাগিয়ে দিল, ওটা গ্রাম। গোটা গ্রাম পড়ে গেছে।